বদলে গেল পুলিশের লোগো, কিংবা গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এমন আরও নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে আমাদের সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, এই ধরনের গুজবকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ব্যবহার করা হচ্ছে গণমাধ্যমের লোগো। এই গুজবগুলো আসলে গণমাধ্যম কর্মীরা কিভাবে দেখছেন, কেমন প্রভাব পড়ছে গণমাধ্যমে এবং সৃষ্টি করা হচ্ছে জনজীবনে অস্থিতিশীলতা, এই সব কিছু নিয়ে আজ আমরা আলোচনা করব। এবং আলোচনা করতে আজ স্টুডিওতে আমার সাথে আছেন দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার শাওন রহমান, এবং সেই সাথে আজকের এই বিষয়ে আলোচনা করবেন দৈনিক করতোয়ার অনলাইন রিপোর্টার মেহজাবিন আলম তন্ময়। আমি দুজনের কাছ থেকেই জানতে যাব, তবে শুরুতে শাওন রহমান, আপনার কাছে আমি যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে গণমাধ্যমে এই যে গণমাধ্যমের লোগো ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই জিনিসগুলো কিভাবে দেখছেন? ধন্যবাদ স্মৃতি সঞ্চয়িত অর্থী। প্রথমেই আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, গুজব আসলে কি? গুজবটা আসলে মূলত বিকৃত তথ্য, প্রমাণহীন কোনো বিষয়বস্তু মিথ্যা বানোয়াটভাবে তৈরি করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া। সেটা হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটা হতে পারে বিভিন্ন সংবাদ মাধ্যম, এবং সেটা হতে পারে বিভিন্ন পরিস্থিতিতে মানুষের মুখে মুখে ঘটে যাওয়া কোনো ঘটনাকে অন্যভাবে উপস্থাপন করা। সাম্প্রতিক সময়গুলোতে বিশেষ করে বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দিন পার করছি, ঠিক এই অস্থিতিশীলতাকে পুঁজি করে একটি গোষ্ঠী বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যদি আমি আজকের একটি ঘটনায় যদি তুলে ধরতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ডক্টর আসিফ নজরুল, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি আজ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন যে আসলে রাষ্ট্রপতি পদত্যাগ করেনি। তাহলে দেখেন যে আমরা ইতিমধ্যে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই মানুষকে জানাতে হচ্ছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করেননি। তাহলে যেখানে আমরা ডক্টর আসিফ নজরুলের মতো একজন ব্যক্তির কাছ থেকে একটা তথ্য জানার জন্য যেমন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভর করছি, ঠিক তেমনই আবার কোনো মিথ্যা তথ্য বা কোনো গুজব জানার জন্য আমরা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমেই সেটা জানতে পারছি। এই যে মানে অবস্থা, সেক্ষেত্রে এখন মূল বিষয়টা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে যে আমরা যখন কোনো খবর বা সংবাদ যখন আমরা পাচ্ছি, সেটা যে মাধ্যম থেকেই পাই, সেটাকে আমরা কিভাবে আসলে নিশ্চিত হব যে এই খবরটি গুজব নয় কিংবা এটি সত্যি। যতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন মাধ্যম থেকে বা অধিকাংশ মাধ্যম থেকে যতক্ষণ পর্যন্ত আমরা একটা খবর নিশ্চিত হতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আসলে এই গুজবটা আসলে আমাদের জনজীবনে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। তো সেক্ষেত্রে আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করছি, আমরা বিভিন্ন সময় বিশেষ করে এই সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আন্দোলনটা করেছে, এর প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে যতগুলো গুজব বা মিথ্যা বানোয়াট তথ্য তৈরি হয়েছে, আমাদের সামনে এসেছে, এগুলো আসলে যাচাই করা বা এগুলোকে আসলে সত্যের মাপকাঠিতে মেপে সেগুলোকে আসলে বিশ্বাসযোগ্য করে আবার সাধারণ মানুষের কাছে উপস্থাপন করা, এটা আসলে বর্তমান সময়ে খুব একটা চ্যালেঞ্জিং বিষয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এখানে আপনার কাছে আরেকটি যে বিষয় জানতে চাচ্ছি, আপনি যেটা বললেন যে আমাদের কিন্তু উপদেষ্টারাও এখন হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতেই পোস্ট দিয়ে জানাচ্ছেন তাদের বিভিন্ন কথা, তো সেই ক্ষেত্রে আসলে সোশ্যাল মিডিয়া কি খুব বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য সূত্র হতে পারে, কি মনে হয়? আমি এখন বর্তমান যে প্রেক্ষাপট দেখেন, বাংলাদেশের সর্বশেষ ষষ্ঠ আদম সুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি। এই 17 কোটি মানুষের মধ্যে 19 কোটি মানুষ মোবাইল ব্যবহার করে, সিম ব্যবহার করে, এবং এই 19 কোটি সিমের মধ্যে আপনার প্রায় 56%, 12.5 কোটি প্লাস মানুষের কাছে হচ্ছে আপনার স্মার্টফোন, এবং এই 12.5 কোটি মানুষের মধ্যে আবার 11 কোটি প্লাস মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করে। তাহলে আপনি এখন চিন্তা করে দেখেন যে আমাদের দেশের 56% মানুষ, অর্থাৎ 12.5 কোটি মানুষের হাতে স্মার্টফোন, এবং 11 কোটি মানুষ আপনার হচ্ছে মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে। তো এই যে বিশাল একটি জনগোষ্ঠী, তারা এই যে স্মার্টফোন ব্যবহার করছে, এবং তাদের অধিকাংশই কিন্তু আপনি ইউটিউব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ বলেন, টুইটার বলেন বা ফেসবুক বলেন, তারা কিন্তু এর সাথে সম্পৃক্ত, এবং এইখানে কোনো তথ্য পরিবেশন করা কিন্তু খুবই সহজ, সেটা যে কোনো মানুষের পক্ষেই সহজ। কিন্তু একজন মানুষের পক্ষে একটা তথ্য পরিবেশন করা যতটা সহজ, একজন মানুষের পক্ষে কি ওই তথ্যটাকে সচেতনভাবে যাচাই করা কি সহজ যে এই তথ্যটা সঠিক
এই সত্যটা মিথ্যা নয়, সহজ নয় কিন্তু। কারণ আমরা কিন্তু জনসংখ্যার দিক থেকে যতখানি এগিয়েছি, শিক্ষার দিক দিয়ে যতখানি এগিয়েছি, সচেতনার দিক থেকে কিন্তু ততখানি এগোতে পারি। এগুলো কিন্তু আবার অনেক সময় যে বিভিন্ন নিউজ বা আমি যদি বলি বিভিন্ন ভিডিও কোনো সত্যতা যাচাই না করেই কিন্তু শেয়ার দেওয়া হচ্ছে বিভিন্ন গ্রুপে, এবং এতে করে কিন্তু বিশ্বাসযোগ্যতার জায়গা আরও বেশি বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি আসলে মেহজাবিনের কাছে যেটি জানতে চাবো সেটি হচ্ছে যে এই যে গণমাধ্যমের লোগো ব্যবহার করে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু এগুলো আসলে আপনার কি মনে হয় ছড়াচ্ছে কারা? কারণ সব কিছুরই কিন্তু একটা উদ্দেশ্য থাকে। একটা গোষ্ঠীও আমি যদি বলি যে এই গোষ্ঠীটা ছড়াচ্ছে, তাদেরও কিন্তু একটা উদ্দেশ্য আছে। কি মনে হয় আপনার, কারা ছড়াতে পারে? আসলে তো গুজব তো উদ্দেশ্যমূলক ভাবেই ছড়ানো হয়। এটা গুজব ছড়ানো মানে এটা উদ্দেশ্য থাকবে। তো বিষয়টা হচ্ছে কি যে আমরা একটা অস্থিতিশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এই অস্থিতিশীল সময়ের মধ্যে আসলে আমরা যে কোনো সংবাদ পাওয়ার জন্য মানে অত্যন্ত উদ্গ্রীব যে আপডেট কি এবং আপডেটটা আসলে ফেসবুকে যতটা দ্রুত পাওয়া যায়, ফেসবুক সহ আমি যদি আদার্স সোশ্যাল মিডিয়া বলি, সেটাতে যত দ্রুত পাওয়া যায়, আপনি ওয়েবসাইটগুলো যেটা আমরা কাজ করি, এবং সেখানে কিন্তু আমাদের ফিল্টার করতে হয় যে এটা আসলে সত্য কি সত্য না। সেক্ষেত্রে আমাদের হয়তো 5 মিনিট দেরি হচ্ছে, কিন্তু এখন এই ইন্টারনেটের যুগে কেউ এই 5 মিনিট সময়টা অপেক্ষা করতে চায় না। তারা চায় যে আমি সবচেয়ে আগে জানবো সংবাদটা। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে তারা ফেসবুকে যাচ্ছে এবং যে কোনো সংবাদ খুব সহজে কনজিউম করে ফেলছে। এখন যে এই গত 1.5 মাসে আমরা যেটা দেখলাম, গত 1.5 মাসে 1 মাস যে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা যাচ্ছে, সেই অস্থিতিশীল অবস্থায় গুজবের পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং এই যে গুজবের পরিমাণটা বেড়ে গিয়েছে, এটা কিন্তু আসলে মানুষ বুঝতে পারছে যে এটা আসলে গুজব কি গুজব না, সেটা আসলে আমি কিভাবে বুঝবো। কিন্তু এগুলো আসলে কারা করছে? এই গোষ্ঠীর আসলে উদ্দেশ্য কি মনে হয়? একটা শুধু যে একটা নির্দিষ্ট গোষ্ঠী গুজব, একটা গুজব তো না। গুজব আসলে অনেক সংখ্যক গোষ্ঠী তাদের উদ্দেশ্য নেই। একটা সংখ্যক গোষ্ঠী যদি একটা গুজব বের করে, অন্য সংখ্যক আবার অন্য গুজব বের করছে। তো এই গুজবটা আসলে নির্দিষ্ট কোনো সংখ্যক করছে না। এখন যদি আমি সেই গুজবের সাড়া দিই, আমিও কিন্তু সেই গুজব প্রকাশকারীদের একজন হয়ে গেলাম। তো সেটা অবশ্যই একটা গবেষণার ব্যাপার যে কারা এটা করছে, সেটা আসলে আমি এখন বলতে পারবো না। আর যেটা বলছিলাম, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য যেটা বলছিলাম যে গত 1.5 মাসে হচ্ছে যে সংবাদগুলো আসলে সবাই আসলে বুঝতে পারছিল যে গুজব আসলে ছড়াচ্ছে, সেক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছিল। এবং তখন এই গোষ্ঠী কি করলো, সংবাদ মাধ্যমের লোগো ব্যবহার করা শুরু করলো। কারণ সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যমুনা নিউজ, ডিবিসি টিভি, ডিবিসি নিউজ, এই জিনিসগুলো, এই লোগোগুলো যখন ব্যবহার করছে, তখন কিন্তু আমরা যারা সাধারণ কনজিউমার আছি তাদের জন্য এটা ফিল্টার করা আরো কঠিন হয়ে যাচ্ছে যে এটা আসলে কি নিউজ, এটা সত্য। যেহেতু আমরা একটা প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের লোগো দেখছি, সেক্ষেত্রে আসলে ফিল্টার করার কিছু থাকছে না। কারণ আমরা দেখছি যে এই লোগো আছে, সেক্ষেত্রে আমরা বিশ্বাস করে ফেলছি। সেক্ষেত্রে এই গুজবের গ্রহণযোগ্যতা পেয়ে যাচ্ছে, এবং আমি এরকম অনেক সচেতন মানুষই সেটা কনজিউম করে ফেলছে। আর আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে যে ফেসবুক দেখছি আমরা, যেটা আপনি বললেন যে সংবাদ প্রকাশের একটা মাধ্যম হয়ে গিয়েছে। কিভাবে, যেমন যেটা হচ্ছে শাওন ভাই বললেন যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, তিনিও হচ্ছে আজকে একটা সংবাদ যেটা ফেসবুকের মাধ্যমে প্রকাশ করেছেন। এবং গত 1.5 মাস ধরে চলা কোটা সংস্কার আন্দোলন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা যেটা দেখলাম, সেটা কিন্তু একটা আনুষ্ঠানিক যে আপনার কর্মসূচি দেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু আমরা ফেসবুক থেকে পেয়েছি। ফেসবুকে পাওয়ার পরে হয়তো তারা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে গণমাধ্যমগুলোতে, এবং সেখান থেকে ইভেন আমরা অনেক সময় এরকমও করেছি ফেসবুক দেখে আমরা সংবাদে দিয়েছি সংবাদ মাধ্যমগুলোতে। আচ্ছা, আপনাদের দুইজনের কথা শুনে যেটি বোঝা যাচ্ছে যে ফেসবুক এখন বলা চলে যে একটি সংবাদ মাধ্যমে পরিণত হয়েছে, এবং এই সংবাদ মাধ্যমে পরিণত হওয়ার কারণেই কিন্তু ফেসবুকে গুজব ছড়ানোটাও সহজ হয়ে গিয়েছে। কারণ আমরা সংবাদের জন্য ফেসবুকে যাচ্ছি, এবং এই নির্ভরশীলতাই আসলে আমাদের গুজবের দিকে ঠেলে দিচ্ছে। তবে আপনাদের দুজনের কাছেই আমি এই জিনিসটা যেটি জানতে চাবো, সেটি হচ্ছে এই যে ফেসবুককে একটি সংবাদ মাধ্যম বানিয়ে ফেলা হচ্ছে এবং একটি গোষ্ঠী এটি নিয়ে অপপ্রচার চালাচ্ছে, এটি আসলে কতটুকু হুমকি স্বরূপ, কি মনে হয় আপনাদের? আসলে হুমকি স্বরূপ তো এটা বলাই যায় যে এটা হুমকি স্বরূপ। এখন ফিল্টারটা আমরা কিভাবে করব, সেটা আসলে আমাদের সচেতনতা নির্ধারণ করবে। এবং আমরা যদি সচেতন ওয়েতে, আপনি এখন এই যুগে এসে, এই 2024 এসে আপনি বলতে পারবেন না যে ফেসবুকে আমরা যাব না, ইন্টারনেট ব্যবহার না করে আমরা, এটা আসলে সম্ভব না। এখন সেই মাধ্যমটাকে আমরা কিভাবে ফিল্টার করব, সেটা নিয়ে আমরা গবেষণা করতে পারি, সেটা নিয়ে আগানো যেতে পারে। কিন্তু এটা কখনো বন্ধ করা যাবে না যে ফেসবুক আমরা নির্ভরশীল মাধ্যম। আচ্ছা, আমি এবার একটু শাওন রহমান, আমি মেহজাবিনের কথা সূত্র ধরেই আপনাকে বলি, সেটি হচ্ছে যে আপনি তো একজন গণমাধ্যম কর্মী এবং আপনি প্রতিদিন আপনাকে নিউজ করতে হয়। সেই ক্ষেত্রে এই যে নিউজের অথেন্টিসিটি এবং নিউজ দেওয়ার যে বিষয়টা, এটা কিভাবে আপনি আসলে
কি করে? আমার সহকর্মী মেহেজাবিন যে কথাটা বলছিল যে একটা অস্থির সময় এবং আমরা খুব দ্রুত কোনো কিছু পেতে চাই, এবং এই যে কুইক প্রবণতা আমাদের মধ্যে, দ্রুত কোনো কিছু পাওয়ার প্রবণতা থেকে আসলে গুজবটার ডালপালা আসলে বেশি ছড়ায়। আপনি প্রশ্ন করছিলেন যে আসলে গুজবটা কারা ছড়ায়। আসলে গুজবটা ছড়ায় হচ্ছে সুবিধাভোগীরা, যারা ওই গুজবটা ছড়িয়ে এই গুজবের আড়াল থেকে একটা সুবিধা আদায় করে নেবে। আপনি খুব সম্প্রতি আপনি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশে লবণের সংকট দেখা দিয়েছে, একটা গুজব ছড়িয়েছিল, এবং সেই সময় ওই সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই গুজব ছড়িয়ে দিয়ে কিন্তু লবণের একটা বিশাল এবং বগুড়া ডিসি অফিসের সার্টিফিকেট সম্প্রতি আমি আসতেছিলাম আপনার উদাহরণ ধরে যে 2-3 দিন আগেরই ঘটনা, আমরা খবর পাচ্ছিলাম যে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে শিক্ষার্থীরা যারা কিনা আপনার হচ্ছে সড়কের নিরাপত্তা বা সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য দিনভর যারা কাজ করলো, তারা নাকি জেলা প্রশাসকের কার্যালয় থেকে সার্টিফিকেট সংগ্রহের জন্য গিয়েছে। এরকম একটা খবর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন ব্যক্তির ফেসবুক মাধ্যমে দেখতে পাচ্ছিলাম। কিন্তু আমরা অপেক্ষা করছিলাম এবং আমাদের হাউসে ফোন আসছিল একের পর এক যে এত বড় একটা খবর আপনারা দিচ্ছেন না কেন। কিন্তু দৈনিক করতা যেহেতু একটা ব্র্যান্ড, একটা পত্রিকা, আমাদের কোনো খবর পরিবেশন করতে হলে আমাদের সেটাকে নির্ভরযোগ্য সূত্র হতে হয় এবং সেটার সত্যতা যথাযথ যাচাই করে তারপর আমাদেরকে সংবাদ পরিবেশন করতে হয়। সেক্ষেত্রে আমরা অপেক্ষা করছিলাম যে আসলে ঘটনাটা আদৌ সত্য কিনা। কিন্তু আমরা যখন ঘটনা অপেক্ষা করছিলাম এবং আমরা ঘটনার প্রকৃত সত্য জানার জন্য চেষ্টা করছিলাম, তখন আমরা আসলে জানতে পারি যে আসলে ডিসি অফিসে আসলে যে শিক্ষার্থীরা গিয়েছিল তারা কিন্তু আসলে সার্টিফিকেট সংগ্রহের জন্য যায়নি। তো আমাদের মতো দায়িত্বশীল পত্রিকা, আমাদের মতো দায়িত্বশীল প্রতিষ্ঠান কখনো এরকম গুজবে কান দেয় না, এবং আমরা কোনো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো কিছু করি না, আমরা অপেক্ষা করি। আপনি দেখেন আমার সহকর্মী মেহেজাবিন বলছিলেন যে প্রথম আলো, ডিবিসি, যুগান্তর বা সাম্প্রতিক এই অস্থির বাংলাদেশের যে সংবাদ মাধ্যমগুলো একটা বড় ভূমিকা পালন করেছে, সেই সংবাদ মাধ্যমগুলোর লোগো ব্যবহার করে কিন্তু খুব বড় পরিমাণের বড় ধরনের গুজব বা মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে। এবং আমরা কিন্তু কোথাও গিয়ে সম্প্রতি আপনি যমুনা টেলিভিশনকে যেখানে আপনার একটা মডেল হিসেবে দেখা হচ্ছিল এই সাম্প্রতিক সময়ের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, সেখানেও যমুনা টেলিভিশনের মতো একটা সংবাদ মাধ্যম কিন্তু ভুল করেছিল। এনসিটিভির হচ্ছে এই কারিকুলামটা বাতিল করা হচ্ছে এরকম একটা সংবাদ পরিবেশন করে। আমরাও এই ধরনের তথ্য সংগ্রহ করে খবর নিয়ে আমরাও সংবাদ পরিবেশন করতে যাচ্ছি, কিন্তু আমরা আরেকটু নিশ্চিত হতে চাচ্ছিলাম যে আসলে সংবাদটা ঠিক কিনা। এর মধ্যে আমরা যখন অপেক্ষা করছিলাম তখন আমরা এনটিআরসির যিনি চেয়ারম্যান, উনি আবার সংবাদ মাধ্যমে জানালেন যে আসলে এই তথ্যটি মিথ্যা। তো এইরকম বিভিন্ন আসলে প্রেক্ষাপট, আসলে আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে প্রকৃত খবর জানার জন্য। এটি আপনি বলছিলেন যে আসলে আমাদের অপেক্ষা করতে হবে যদি আমরা অথেন্টিক কোনো সংবাদ পেতে চাই এবং সংবাদের কথা জানতে চাই। শাওন রহমান, আপনাকে আমি আরেকটি প্রসঙ্গে আপনার থেকে জানতে চাবো, সেটি হচ্ছে যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি, যে কোনো মানুষ যদি, আমরা একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এবং আমরা বাংলাদেশের জনগণ, আমরা এটা প্রতিষ্ঠিত করেছি যে জনগণই সকল ক্ষমতার অধিকারী। তো সেই ক্ষেত্রে যদি কোনো গণমাধ্যম কর্মীও ফেসবুকে স্ট্যাটাস দেয়, সেটি দেখে জাজ করা হয় সে কোন দল করে। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? আসলে আমরা যখন গণমাধ্যম কর্মী তখন আমাদের দায়বদ্ধতা থাকে সমাজের ওপর, জাতির ওপর। আমাদের জাতি, সমাজ, পাঠক, দর্শক তারা কিন্তু আমাদের উপর চেয়ে থাকে যে আমি আসলে কিভাবে সংবাদটা উপস্থাপন করছি। আমরা বিভিন্ন সময় উদাহরণ দিই যে একটা গ্লাসে অর্ধেক পানি অর্ধেক খালি, এখানে দৃষ্টিভঙ্গির ব্যাপার, কেউ বলবে অর্ধেক খালি অর্ধেক, কিন্তু একজন গণমাধ্যম কর্মীও তো একজন স্বাধীন নাগরিক। এবং যদি আমি বলি যে কয়দিন আগে আপনিও আমার একটা স্ট্যাটাস দেখে ভেবেছিলেন আমি বিএনপি করি, তো এই জিনিসগুলো আসলে কেমন? আসলে এগুলো মনে হয় যে আপনার সময় যখন আসে আপনার সামনে, পরিস্থিতির যখন আপনি সামনে চলে আসেন, তখন আপনার মতামত প্রকাশ করার মতো এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে আপনাকে মতামত প্রকাশ করতেই হয়। কিন্তু কোনো স্ট্যাটাস দেখে আসলে কোনো মানুষকে জাজ করাটা এটা হচ্ছে অন্য মানুষের সমস্যা, এটা আপনার সমস্যা না। তো এক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো দলের পিছনে সমর্থন থাকতেই পারে, এবং এই সমর্থনটা হচ্ছে মানুষের গোপনীয় ব্যাপার দেখে আমাদের ব্যালট পেপারটা কিন্তু হাতে দেওয়ার পরে আমাদেরকে পর্দার আড়ালে পাঠানো হয় যে আপনি গোপনে সিল মেরে আসেন। তবে এখানে আবার আমাদের গণমাধ্যম
গণমাধ্যম কর্মীদের মধ্যেই কিন্তু কেউ প্রকাশ্যে অবস্থান নিয়ে কিন্তু কোনো দলকে প্রকাশ্যে হচ্ছে অবস্থান জানাচ্ছে, তাদেরকে সমর্থন করছে, তাদের পক্ষে বক্তব্য দিচ্ছে। তো আমার যে বিষয়টা মনে হয় সেটা হচ্ছে যে মানুষের পছন্দ অপছন্দ থাকবে, সমর্থন থাকবে, মানুষ সহযোগিতা করবে, কিন্তু যখনই গণমাধ্যম কর্মী অ্যাজ এ গণমাধ্যম কর্মী আমি কখনোই আমার পেশাটাকে আমার পছন্দ দিয়ে, আমার সমর্থন দিয়ে এবং আরেকটি কখনোই প্রভাবিত করবো না। আরেকটি বিষয় যেটি আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে যে এই যে গণমাধ্যম কর্মীরা যখনই স্ট্যাটাস দেয় তখন তাদেরকে একটা রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। যদি আমি কোনো দলের গোষ্ঠীর বিরুদ্ধে আমি স্ট্যাটাস দেই, তাদের মতো করে মত প্রকাশ না করি, আমাকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক। তো সেই ক্ষেত্রে আমি আগে প্রশ্নটা শেষ করি, সেই ক্ষেত্রে আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি এই জিনিসটা কিভাবে দেখেন? গণমাধ্যম কর্মী কি ট্যাগ থাকা উচিত? না, এটা এরকম টেন্ডেন্সি কিন্তু আগে ছিল না। আমরা যখনই বলি যে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়েছি, আমরা আরও সামনে এগিয়ে যাব, আমরা উন্নয়ন করছি, উন্নতির দিকে আগায় যাচ্ছি, স্মার্ট হচ্ছি, যখনই এই শব্দগুলোর সাথে ইন্টারনেটের সাথে বা স্মার্টফোনের সাথে আমরা যখন সম্পৃক্ত হয়ে গেছি, তখন আমাদের জীবনে কিন্তু অনেক নতুন নতুন শব্দ, অনেক বিষয়বস্তু কিন্তু আমাদের সাথে জড়িয়ে গেছে। হ্যাঁ, তো এখন আপনি যখন কোনো বিষয়বস্তু নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, আপনার স্ট্যাটাসটা কিন্তু আপনার ওই বিষয়বস্তুকে আপনি কীভাবে বিচার করছেন তারই কিন্তু বিশ্লেষণটাই বের হয়ে আসে। তো আপনি যে কথাটা বলছিলেন যে আসলে আপনি যখন মানে এই যে শুধু আপনি না, পুরো সংবাদ মাধ্যমকেই বা আমি বলবো পুরো গণমাধ্যম কর্মীদেরকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো এই যে ভাগটা, এটা আসলে যারা রাজনৈতিক দল করে বা যারা ক্ষমতায় থাকে বা যারা ক্ষমতায় যেতে চায়, এটা কিন্তু তাদের স্বার্থেই কিন্তু আমাদেরকে ভাগ করেছে। আমরা কিন্তু আমি মনে করি একজন প্রকৃত গণমাধ্যম কর্মী, প্রকৃত সংবাদকর্মী, একজন সচেতন নাগরিক কোনোদিনও কিন্তু সে কোনো দলের লেজুর ভিত্তি করতে পারে না, কোনো দলের দালালি করতে পারে না। তার সমর্থন থাকতে পারে, সে সমর্থন থাকবে তার মনের ভিতর, তার ভিতরে, তার সত্তার ভিতর। কিন্তু এই ক্ষেত্রে আমি মেহজাবিনের কাছে একটা জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে শাওন রহমান যেটি আমাদেরকে আসলে বলছিলেন যে এই যে গণমাধ্যম কর্মীর কিন্তু কোনো ট্যাগ থাকে না, আসলে তারা সবসময় নিরপেক্ষ হয়। তো সেই ক্ষেত্রে আপনি নিজে একজন গণমাধ্যম কর্মী এবং বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে বলবেন, আপনি ঢাকা ইউনিভার্সিটিতেও অধ্যয়নরত ছিলেন, তো সেই ক্ষেত্রে আপনি কি স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে স্বাধীন? আপনি যেটা বললেন যে গণমাধ্যম কর্মী হিসেবে আমার যে নিরপেক্ষ থাকার বিষয়টা, সেটা আসলে দেখতে হবে। আমি তখনই নিরপেক্ষ থাকতে পারবো যখন আমি গণমাধ্যমটা স্বাধীন হিসেবে পাবো। গণমাধ্যমটা স্বাধীন কিনা সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। আপনি গণমাধ্যম স্বাধীন না পেলে আপনাকে একদিকে কাজ করতে হবে, তখন আপনি নিরপেক্ষ থাকতে পারছেন না। এবং এটা আসলে গণমাধ্যমের কোনো নীতির মধ্যে পড়ে না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা এরকম একটা ফেজ আমরা পার করে এসেছি এবং ভবিষ্যতে এরকম সময় থাকবে না। এটাই আমাদের গণমাধ্যম কর্মী হিসেবে এটাই আমাদের আশা যে আমরা নিরপেক্ষ হিসেবেই কাজ করতে পারবো। আর যেটা শাওন ভাই বললেন যে আমাদের আসলে দল পছন্দ থাকতেই পারে, এটা আসলে গণমাধ্যম কর্মী হিসেবে আমার মনে হয় কি যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পেশার যে একটা নৈতিকতা থাকে, সেই নৈতিকতার মধ্যে গণমাধ্যম কর্মীর অন্যতম একটা দিক হচ্ছে রাজনৈতিক দল যেটাই হোক, তুমি তোমার পার্সোনাল পছন্দ কিংবা পারিবারিক একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, কিন্তু তুমি যখন গণমাধ্যম কর্মী তখন তোমার আসলে কোনো দল নেই। যে সংবাদটা আসছে তুমি সেটা প্রচার করছো মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, দেশের জনগণের জন্য। এটাই আসলে সবচাইতে বড় কথা। আর আমি আসলে কোন দল করি না করি, আমার মনে হয় যে গণমাধ্যম কর্মীরা এরকম কোনো কিছুতে আরেকটা বিষয় যদি আমি বলি যে স্ট্যাটাস দেখে আসলে মানুষের মুভমেন্ট জাজ করা হয়, মানুষের ব্যক্তিত্ব জাজ করা হয়, তো এই বিষয়টা আসলে কিভাবে দেখেন? এটা কি যে এই জিনিসটা আসলে ট্যাগ দেওয়ার যে রাজনীতি, আমরা আসলে এই রাজনীতির সাথে আমরা খুবই পরিচিত। এটা আসলে স্পষ্টভাবেই বলা যায় যে দীর্ঘ একটা সময় পর্যন্ত আপনার যদি মনে হতো যে এটা সরকারের পক্ষে যাচ্ছে না, সরকার বিরোধীও আমি বলবো না, আপনাকে যে ট্যাগটা দেওয়া হতো সেটা হচ্ছে শিবির। আমাদের ঢাকা ইউনিভার্সিটির কথাই যদি বলি, সেখানে হচ্ছে ধরেন আপনার যে কোনো কর্মকাণ্ড যদি সেটা মনে হতো যে এটা সরকারের পক্ষে যাচ্ছে না, একটা স্টুডেন্টকে সরাসরি ট্যাগ দেওয়া হতো, সে হচ্ছে শিবির। এবং একটা বড় আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, এবং সেই অভ্যুত্থানের পরে এখন আমরা একটা স্বাধীন
বৈষম্যহীন এবং ডেমোক্রেটিক কান্ট্রির আশায় বসে আছি, সেই জায়গায় আপনি কিন্তু কতটুকু মত প্রকাশ করতে পারছেন সেটাও একটা কথা। আপনি কথা বলতে পারছেন না, আপনি এবং আপনার অপছন্দ হলে, আপনার কথা যদি কারো পছন্দ না হয় কিংবা অপছন্দ হচ্ছে, আপনি ট্যাগ খাচ্ছেন দালাল। শুধু আপনার শব্দটাই পরিবর্তন হয়েছে, ট্যাগ। এবং আপনার কি মনে হয় না, আমি এই জিনিসটা আসলে শাওন রহমানের কাছে এখন জানতে চাবো, যে এই যে স্ট্যাটাস দেখে ট্যাগ দিয়ে মানুষকে মনে হয় না যে এটা বাক স্বাধীনতা হরণ করা? আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, অবশ্যই বাক স্বাধীনতা হরণ করা। আন্দোলনের সময়গুলোতে যখন আমাদের কাছে ইন্টারনেট ছিল না, তখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বা বিশ্বের থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম। তো আপনি কি তাহলে আমার মুখ বন্ধ করার জন্য, আমার কথা বন্ধ করার জন্য ইন্টারনেট বন্ধ করে দিবেন? ইম্পসিবল, এটা হতে পারে না। আমাকে কথা বলার স্বাধীনতা দিতে হবে আপনাকে, এবং আমার কথা যদি বাজে হয়, আমার কথা যদি গুজব হয়, মিথ্যে হয়, তাহলে আমাকে মানুষ এমনি ছুঁড়ে ফেলে দিবে, মানুষ আমাকে আস্তে করে ফেলে দিবে, আমাকে আয়োজন করে ফেলে দেওয়ার দরকার নেই। কিন্তু আক্রমণ করার যে বিষয়, আপনাকে তো কেউ আক্রমণ করতে পারে। আমি আজকে যেমন দেখেন যে আমরা নতুন স্বাধীনতার কথা বলছি, আমরা একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছি। কিসের জন্য ঘটিয়েছি? আমরা অবরুদ্ধ ছিলাম, আমরা কথা বলতে পারি না, আমাদের টুটি চেপে ধরা হয়েছিল, আমরা বলছি এগুলো। কিন্তু এখন কি আমরা বলতে পারতেছি? আজকে আমি যে কথা বলবো সেটা গুজবও হতে পারে। আজকে যেমন 32 নম্বরে যারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে যাবে, সেখানে নাকি মাইক দিয়ে প্রচার করা হচ্ছিল যে কোনো সাংবাদিক ছবি তুলবেন না, ক্যামেরা চালাবেন না, নিউজ করবে, এরকম গুজব হতে পারে। আমি শুনছি, আমি দেখছি। তো তাহলে কি আমরা এই বাংলাদেশ চেয়েছিলাম? কালকে রোকেয়া প্রাচী সংস্কৃতকর্মী 32 নম্বরে মোমবাতি প্রজ্বলন করতে গিয়েছিল, এটা কি সে আশা করে না? তার ডিজার্ভ এটা সে করতে পারে না? তাহলে আমরা কেন অন্যের টুটি চেপে ধরবো? আমরা চিৎকার করে নিজের কথা বলতে চেয়েছি, কিন্তু আমরা এই বাংলাদেশে কেন আমরা কথা বলতে পারবো না? আপনি যে কথাটা বারবার বলছিলেন যে আমার স্ট্যাটাস দেখে কেন আমাকে দালাল বলা হবে, আমার স্ট্যাটাস দেখে কেন আমাকে শিবির বলা হবে, আবার আমি যদি স্ট্যাটাস না দিই তাহলে কেন আমাকে সরকারের দালাল বলা হবে? নীরবতা থাকতে পারাটাও আমার অধিকার, কথা বলাটা যেমন আমার অধিকার, আমি নীরব থাকবো, এটা আমার অধিকার। আমি যেমন স্বাধীন নিজে কাজ করব, অন্যেরা যাতে স্বাধীনভাবে কাজ করে সেটাও আমাকে নিশ্চিত করতে হবে। কিন্তু সাম্প্রতিক বাংলাদেশ বা আওয়ামী সরকারের আগের বাংলাদেশ, এখানে জাতিকে যেভাবে দুইটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, স্বাধীনতার পক্ষে বলেন, স্বাধীনতার বিপক্ষে বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষে বলেন, এই শব্দগুলো কিন্তু আগে ছিল না। এগুলো কিন্তু তৈরি করা মনে হচ্ছে এই যে 15 বছর ধরে যে ফ্যাসিবাদের আমরা চর্চা করে আসলাম, যেটা আসলে মানুষ অভিযোগ করছে, এটা কি সত্য? এটা আপনি এক সেন্সে অবশ্যই সত্য। আমি কিছু শব্দ এখানে বললাম যে আমরা কি বলি, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা পাকিস্তানি শক্তি। এই যে শব্দগুলো দুইটা ভাগে জাতিকে ভাগ করা হলো, এই চর্চাটা বিগত 15 বছর ধরে হয়েছে। আমার সহকর্মী যে কথাটা বলছিলেন, আপনি যদি সরকারের পক্ষে কথা বলেন আপনি সরকারের দালাল, আপনি যদি সরকারের বিপক্ষে কথা বলেন তাহলে আপনি কি হয়ে যাবেন? আপনি শিবির হয়ে যাবেন। তো এই যে প্রবৃত্তি, আমি আবারও এই একই কথাটাই বলবো যে ক্ষমতাসীনরা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আমাদের মধ্যে বিভেদ তৈরি করেছে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদেরকে এক কাতারে থাকতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে যে আমরা যারা শাসক তারা সব সময় শোষণ করে এসেছে, সাধারণ জনগণের পক্ষে তারা কখনো ছিল না, কখনো থাকবেও বলে আমি মনে করি না। এজন্য আমরা যারা সাধারণ মানুষ, আমাদের আওয়াজ তুলতে হবে, আমাদের অধিকারের জায়গা আমাদেরকেই আদায় করে নিতে হবে। আজকে আমাদেরকে ব্যবহার করে যারা ক্ষমতা নিশ্চিত করতে চায়, তারা কি জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করবে এই নিশ্চয়তা দিতে পারবে? আমরা চাই যে সাধারণ মানুষের জন্য বাংলাদেশ তৈরি হোক। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যেসব মেধাবী মুখ আমি দেখতে পাচ্ছি, তারা প্রত্যেকেই মেধাবী। আমার যে মনে হয় যে এই মেধাবী মানুষগুলো যদি আমরা সময় দিই, এই মেধাবী মানুষগুলো বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে। শাওন রহমান, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এবং সেই সাথে শাওন ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আসলে আমরা ফ্যাসিজম থেকে মুক্তি পেতে চাই, এবং এই এতদিন ফ্যাসিস্ট সরকারের যে চর্চাটা আমরা আসলে করে এসেছি সেটা হয়তো এখনো পর্যন্ত আমরা করে যাচ্ছি নিজের অজান্তেই। আমি আসলে এই আহ্বানটাই সবাইকে করব যে আমরা এক ফ্যাসিজম থেকে সরে গিয়ে অন্য ফ্যাসিজমে পড়তে চাই না। এটা হচ্ছে আমার সবচাইতে বড় মেসেজ। তাহলে
তাহলে আসলে এত বড় গণ অভ্যুত্থান মিথ্যা হয়ে যাবে। কারণ আমি আসলে ওই যে শাওন ভাই যেটা বললেন যে জনগণকে এক থাকার বিষয়টা, আমার পাশের বন্ধুর মতামত ভিন্ন হতে পারে, আমরা ভিন্ন মতের অধিকারী হতে পারি, তার মানে এই না সে আমার বন্ধু না। আমার ভিন্ন মতকে আমি যখন শ্রদ্ধা করতে পারবো তখনই আমার গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা হবে। তাছাড়া এই গণতান্ত্রিক দেশে ফ্যাসিজম চলতে থাকবে। আমাদেরকে ভিন্ন মতকে সম্মান জানাতে হবে, এই সম্মান জানানোর প্রবৃত্তিটা আমাদের যেদিন থেকে তৈরি হবে সেদিন থেকে গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা হবে। এটাই আসলে। আমরা কিন্তু অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি এবং এই শেষ পর্যায়ে আপনাদের দুজনের কাছ থেকে আমি যেটি জানতে চাবো সেটি হচ্ছে যে শুরুতেই আমি যেটি বলেছিলাম যে গুজব, এবং এই গুজব জনজীবনে যেভাবে প্রভাব ফেলছে, আসলে এর থেকে রক্ষার উপায় কি মনে হয়? আসলে সচেতনতা ছাড়া আসলে গুজব থেকে রক্ষা পাওয়ার বিকল্প কোনো ওয়ে আছে বলে আমি মনে করছি না। তারপরেও যারা সচেতন মানুষ, যারা স্মার্টফোন ব্যবহার করেন, ইন্টারনেট ব্যবহার করেন, যারা বিভিন্ন সংবাদ তথ্য উপাত্ত সংগ্রহ করতে চান, আমি তাদেরকে বলবো যে আসলে একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। একটা মাধ্যমের কোনো ভিডিও, কোনো রিল, কোনো ইউটিউব, কোনো স্ট্যাটাস দেখে আসলে সেটাকে নির্ভরযোগ্য খবর বলে নিশ্চিত হয় না। একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আরও বিভিন্ন যে প্রতিষ্ঠিত যে সংবাদ মাধ্যমগুলো আছে বা ঘটনাটা আরেকটু ঘটুক, তারপরে সেটাকে নিয়ে সেটাকে বুঝে তারপরে সেটাকে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। মানে গুজবে কান দিয়ে, মানে মিথ্যা বিকৃত তথ্য নিয়ে সেটা কানে কানে অন্যজনকে ছড়িয়ে দেওয়ার আগে মানে আরেকটু সচেতন হওয়া, আরেকটু অপেক্ষা করা এবং একটা নির্ভরযোগ্য জায়গা থেকে তৈরি হয়, তারপরেই যেন মানুষ সেটাকে খবর হিসেবে গ্রহণ করে এবং সেটা যেন পরিবেশন করে। এটাই আমার। এবং মেহজাবিন, আমি একই প্রশ্ন আপনাকেও করব, আসলে আপনার কি মনে হয়? এখানে খুব বেশি আলাদা কিছু বলার নেই। শাওন ভাই যেটা বললেন আমিও সেটার সাথে একমতই, এবং সাথে একটু যদি অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আমরা আসলে সংবাদ বর্তমান যে পরিস্থিতি দেশের, সেটা ওই যে আমি আগে যেটা বললাম যে আমরা খুবই অপেক্ষায় থাকি আপডেট কি, সেই আপডেটটা আসলে আমি যেমন নিজে জানতে চাই, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকেই জানাতে চাই। তো সেক্ষেত্রে আমরা একটা সংবাদ পেলাম কি পেলাম না, সেটার কোনো সোর্স আসলেই অথেন্টিক কোনো সোর্স আছে কিনা, কিংবা আসলেই কোনো প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম সেটা দিয়েছে কিনা, সেটা আসলে বিবেচনা না করেই আমরা শেয়ার করতে থাকি। বন্ধু বান্ধব যে আছে কিংবা নিজের প্রোফাইল বলেন সব জায়গায় শেয়ার করতে থাকি। তো আমি এটাই বলবো যে শুধু আপনি গুজব পাচ্ছেন ঠিক আছে, কিন্তু সেটার স্প্রেড করার দরকার নাই, ছড়ানোর দরকার নাই। আপনি যদি মনে করেন যে এটা গুজব, তাহলে সেখানে স্টপ হয়ে যান, কিংবা সেখানে একটু সচেতনতা তৈরি করতে পারেন যে এই সংবাদটা মিথ্যা, কিংবা যদি মনে করেন যে না এটা আসলে আমার যাচাই করার দরকার আছে, সেক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করেন, আপনি সংবাদ মাধ্যমগুলো একটু চেক করার পর যদি আপনার মনে হয় যে না এটার অথেন্টিসিটি আছে, এবং 4 তারিখে রাতে কিন্তু আমরা রয়ের একটা ভয়েস রেকর্ড দেখলাম যেটা পুরোপুরি গুজব ছিল। এটাই আসলে 5 তারিখ রাতে যেটা হয়েছে যে রয়ের একটা গুজব ছড়িয়ে পড়েছিল, সেটা আসলে খুব ভয়ঙ্কর রূপে আসলে সারা বাংলাদেশের মানুষের উপরে প্রভাব ফেলেছিল। ইভেন আমিও সারা রাত ঘুমাতে পারিনি যে একটা এই মুহূর্তে এই আজকে আমরা একটা এত বড় গণ অভ্যুত্থানে সফল হলাম এবং এই মুহূর্তে যদি আবার অন্য একটা দেশের আক্রমণের শিকার হই, এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার হবে এবং এতগুলো লাশ আসলে তাহলে এতগুলো জীবন বৃথা হয়ে যাবে। আমি সেই মুহূর্তে আসলে খুবই ভয় পাচ্ছিলাম এবং পরের দিন সকালে উঠে যখন জানলাম যে এটা আসলে গুজব ছিল, আমার আসলে আর কিছু বলার নেই। তো আশা করবো এইগুলো যেন আর না হয়। ঠিক আছে মেহজাবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শাওন রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আপনারা যেটি আসলে শুনতে পেলেন যে এই যে গুজব, এই গুজব থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু একমাত্র যেটি আমাদের প্রয়োজন সেটি হচ্ছে অপেক্ষা করা, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা অথেন্টিক কোনো সোর্স থেকে আমরা সেই খবরটি নিশ্চিত হতে পারছি ততক্ষণ পর্যন্ত আসলে এইটা না ছড়ানো। দর্শক, আজকে আমাদের আলোচনার এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো জানতে দৈনিক করতোয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।